আমার নাম সুরাইয়া। এই মেগাসিটির ব্যস্ততা আর কোলাহলের মাঝে ছোট্ট একটা ফ্ল্যাট বাড়ি। এই চার দেওয়ালের ভেতরেই কাটে আমার দিনরাত্রি। জীবনের অনেকগুলো বসন্ত পার করে আমার বয়সটা এখন এমন এক প্রান্তে এসে দাঁড়িয়েছে যেখানে শারীরিক সক্ষমতার চেয়ে মানসিক শক্তিটাই বেঁচে থাকার প্রধান রসদ। আমার স্বামী মারা গেছেন বহু বছর আগে। তারপর থেকে সমস্ত ঝড়ঝাপটা একা হাতে সামলে আমার একমাত্র সন্তান সায়মকে বুকে আগলে বড় করেছি। সায়মই ছিল আমার অন্ধকারের আলো, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পড়াশোনা শেষ করে সায়ম এখন শহরের একটা স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে বেশ ভালো পদে কর্মরত। কিন্তু বিগত কয়েকটা মাস ধরে আমি লক্ষ্য করছি আমার সেই চঞ্চল সদালাপী ছেলেটা কেমন যেন এক অজানা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এক অদ্ভুত এবং বিষাক্ত হাতছানি যেন সায়মের সমস্ত বিবেক আর আলো কেড়ে নিচ্ছে। প্রতিটা দিন শেষে যখন রাতের গভীরে সায়াম টলমলে পায়ে অবশ শরীরে বাড়ি ফেরে, তখন আমার মনে হয় বুকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তীব্র মানসিক যন্ত্রণা সত্ত্বেও আমি কখনো আশা হারাইনি, কারণ একজন মা কখনোই তার সন্তানের ওপর থেকে বিশ্বাস হারাতে পারেন না। সন্তানের হাজারো স্খলন আর ভুলের পরেও আমার মন কেবল তার সুদিনের পথই খোঁজে। সেদিনও ছিল এমনই এক বিষাদময় রাত। ঘড়ির কাঁটা তখন 11টার ঘর পার হয়ে গেছে। বাইরের রাস্তাঘাট প্রায় নিঝুম। আমি সদর দরজার পাশে কাঠের চেয়ারটায় বসে অধীর আগ্রহে সায়ামের জন্য অপেক্ষা করছিলাম। নীরবতা ভেঙে হঠাৎ করেই কলিং বেলের তীব্র আওয়াজ কানে এলো। আমি দ্রুত গিয়ে দরজা খুলতেই বুকটা ধক করে উঠল। সায়াম দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে, তবে নিজের শক্তিতে নয়। তার অফিসের এক সহকর্মী তাকে প্রায় কাঁধে ভর দিয়ে ধরে রেখেছেন। সায়াম নিজের ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছে। মাথাটা বুকের ওপর ঝুলে পড়েছে আর মুখ দিয়ে জড়িয়ে যাওয়া কিছু অস্পষ্ট শব্দ বেরোচ্ছে। সায়ামের এই অবস্থা দেখে তার সহকর্মী বেশ অস্বস্তি ও লোকলজ্জা বোধ করছিলেন। তিনি আমতা আমতা করে আমাকে বললেন, খালাম্মা, কিছু মনে করবেন না। আসলে আজ অফিসে একটা বড় প্রজেক্ট শেষ হওয়ার পর সাকসেস পার্টি ছিল। সায়াম একটু বেশি অনিয়ম করে ফেলেছে, নিজেকে সামলাতে পারছে না। আমি ভেতরের কান্না চেপে একটা দীর্ঘশ্বাস ফেললাম। মুখের মলিন হাসিটুকু ধরে রেখে বললাম, না বাবা, তুমি লজ্জিত হও না। ইদানিং ও প্রায়ই এমনটা করছে। তুমি একটু কষ্ট করে ওকে ভেতরে নিয়ে চলো। দুজনে মিলে সায়ামকে ধরাধরি করে ভেতরের শোবার ঘরের বিছানায় শুইয়ে দিলাম। বিছানায় পিঠ ঠেকতেই সায়াম চোখ বন্ধ করে বিড়বিড় করতে শুরু করলো, আরে আরেকটা গ্লাস দাও, আজকে কেউ চলে যাবে না, আজ সারা রাত উৎসব হবে। সায়ামের মুখ থেকে এই ধরনের প্রলাপ শুনে আমার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। যে ছেলে এক সময় আমার সামান্য অসুস্থতায় পুরো বাড়ি মাথায় করত, সেই ছেলে আজ কোন অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে তা ভেবে আমি শিহুরে উঠলাম। সায়ামের সহকর্মী যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে তাকে বাধা দিলাম। বাইরে তখন ঝুম রাত, গণপরিবহন পাওয়া অসম্ভব। আমি অত্যন্ত স্নেহশীল গলায় বললাম, বাবা, এত রাতে তুমি কোথায় যাবে? এই অচেনা শহরে এত রাতে বেরো হওয়া ঠিক হবে না। তাছাড়া তুমি সায়ামকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে বাড়ি পৌঁছে দিলে আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। তরুণটি কিছুটা ইতস্তত করে জবাব দিল, আসলে খালাম্মা, আমার যে রুমমেট সে জরুরি প্রয়োজনে চাবি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছে। আমি ভাবছিলাম রাতের বাকি সময়টুকু কোনো সাধারণ হোটেলে কাটিয়ে দেব। আমি তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বললাম, না, তা হতেই পারে না। সায়ামের এত বড় ঘরটা খোলাই পড়ে আছে, আর তুমি ওর বিপদের বন্ধু হয়ে হোটেলে রাত কাটাবে? তুমি আজ রাতটা এখানেই থাকবে। আমি পাশের ঘরটা এখনই গুছিয়ে দিচ্ছি। আমার আন্তরিকতায় ছেলেটি আর না করতে পারল না। কথায় কথায় জানতে পারলাম তার নাম শুভ্র। আমি শুভ্রকে তার ঘরটি দেখিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে কিছু খেয়েছো বাবা? না খেয়ে থাকলে বলো, আমি খাবার টেবিলে দিচ্ছি। শুভ্র বিনীতভাবে বলল, না খালাম্মা, আপনি ব্যস্ত হবেন না, আমি বাইরে থেকেই খেয়ে এসেছি, আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি মায়ের সেই চিরন্তন স্নেহভরা হাসিতে বললাম, শোনো বাবা, আমি তো সায়ামের জন্যই রান্না করে রেখেছিলাম, কিন্তু ও তো আজ আর কিছুই মুখে দেবে না। এই অবস্থায় ও ঘরে ফিরলে অন্ন স্পর্শ করে না, খাবারগুলো তো নষ্টই হবে। তার চেয়ে তুমি যদি একটু মুখে দাও, তবে আমার মনটা শান্তি পাবে। শুভ্র আর না করতে পেরে খাবার টেবিলে বসল। পরম তৃপ্তিতে খেতে খেতে সে আমার রান্নার ভূয়সী প্রশংসা করল। বলল, অনেক দিন পর মনে হলো একদম মায়ের হাতের পরম যত্নে রাধা খাবার খেলাম। বাইরের হোটেলের খাবারে এই স্বাদ কোনোদিন পাওয়া যায় না। রাতের খাবার শেষ করে শুভ্র কৌতূহল এবং কিছুটা সহানুভূতি নিয়ে আমাকে জিজ্ঞেস করল, খালাম্মা, কিছু মনে না করলে একটা কথা বলি? সায়াম কি ইদানিং নিয়মিত এমনটা করছে? প্রশ্নটা শুনে আমার গলার স্বর ভারী হয়ে এলো।
আমি শুভ্রর পাশের চেয়ারটায় বসলাম এবং দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না বাবা, ও তো আগে এমন চাইল্ডিশ বা দায়িত্বহীন ছিল না। গত একটা বছর ধরে জানি না ওর উপর কিসের ভূত সওয়ার হলো। অফিসের অতিরিক্ত কাজের চাপ নাকি কোনো খারাপ সঙ্গের প্রভাব, ও সম্পূর্ণ বদলে গেছে। আমি কত বুঝিয়েছি, কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার কোনো কথাই এখন আর ওর কানে পৌঁছায় না। শুভ্র সান্ত্বনা দেওয়ার সুরে বলল, আপনি একদম ভেঙে পড়বেন না খালাম্মা। সায়াম আমার খুব ভালো সহকর্মী এবং বন্ধু। আমি সুযোগ বুঝে ওর সাথে এই বিষয়ে বিশদ কথা বলবো। আশা করি ও বুঝবে। রাত তখন আরো গভীর। আমি শুভ্রকে বিশ্রামের অনুরোধ জানিয়ে নিজের ঘরে চলে এলাম, কিন্তু বিছানায় এপাশ ওপাশ করলেও আমার চোখে এক ফোঁটা ঘুমও এলো না। পাশের ঘর থেকে তখনও সায়ামের অসংলগ্ন বিড়বিড়ানি শোনা যাচ্ছিল। ও যেন কোনো অদৃশ্য মানুষের সাথে তর্ক করছে, বারবার তৃষ্ণা মেটানোর জন্য তীব্র আকুলতা প্রকাশ করছে। সহ্য করতে না পেরে আমি সায়ামের ঘরে গিয়ে বসলাম এবং পরম মমতায় ওর কপালে হাত রাখলাম। আলতো করে চুলে হাত বুলিয়ে বললাম, সায়াম বাবা, অনেক রাত হয়েছে, এবার শান্ত হয়ে ঘুমাও। শরীরটা তো এভাবে শেষ হয়ে যাবে। সায়াম তন্দ্রার ঘরেই আমার হাতটা ঝটকা মেরে সরিয়ে দিল এবং অত্যন্ত কর্কশা গলায় বলল, তুমি সারাক্ষণ শুধু উপদেশ দাও মা, আমাকে একটু নিজের মতো থাকতে দাও। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আছে। সন্তানের এই অপ্রত্যাশিত রুক্ষ আচরণ আর অবহেলা আমার বুকটাকে তীরের মতো বিদ্ধ করল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। নিঃশব্দে ঘর থেকে এসে রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল খেলাম। আমার ভেতরের হাহাকার যেন কোনোভাবেই কমছিল না। কেন আমার এত স্বাদের সংসারটা এভাবে বিষাক্ত হয়ে উঠছে, সেই উত্তর আমি মেলাতে পারছিলাম না। ঠিক তখনই ড্রয়িং রুমের দিক থেকে একটা অদ্ভুত খসখস আওয়াজ শুনতে পেলাম। কৌতূহলী হয়ে সেখানে গিয়ে দেখলাম শুভ্র সোফার ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে এবং তার পুরো শরীরটা থরথর করে কাঁপছে। আমি ব্যস্ত হয়ে শুভ্রর কাছে গেলাম এবং ওর কপালে হাত দিতেই চমকে উঠলাম। গা যেন একেবারে পুড়ে যাচ্ছে। তীব্র জ্বরে ছেলেটা কাঁপছে। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, শুভ্র, তোমার তো প্রচণ্ড জ্বর, তুমি কি বিকেল থেকেই অসুস্থ ছিলে বাবা? শুভ্র কোনো মতে চোখ মেলে কাঁপতে কাঁপতে বলল, খালাম্মা, অফিস শেষ হওয়ার পর থেকেই শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। এখন মনে হচ্ছে তাপমাত্রা অনেক বেড়ে গেছে, আমার খুব শীত করছে। আমি আর দেরি করলাম না, দ্রুত আলমারি থেকে একটা মোটা কম্বল এনে শুভ্রর গায়ে ভালো করে জড়িয়ে দিলাম। এরপর ফার্স্ট এড বক্স খেটে জ্বরের একটা কার্যকরী ওষুধ এনে ওকে খাইয়ে দিলাম। পরম স্নেহে বললাম, তুমি এখানেই চুপচাপ শুয়ে থাকো বাবা, আমি তোমার মাথার কাছে বসছি। ওষুধটা কাজ করলে একটু পরেই জ্বরটা কমে যাবে। কিছুক্ষণের মধ্যেই ওষুধের প্রভাবে শুভ্র গভীর ঘুমে তলিয়ে গেল। আমি ওর মাথার কাছে বসে ভাবছিলাম, যে ছেলেটা নিজের শারীরিক অসুস্থতা উপেক্ষা করে আমার সন্তানকে নিরাপদে বাড়ি পৌঁছে দিল, আজ সে নিজেই কতটা কষ্ট পাচ্ছে। পরের দিন সকালে যখন ভোরের আলো ফুটল, সায়ামের ঘুম ভাঙল এক তীব্র মাথা ব্যথা নিয়ে। আগের রাতের ঘটনার কোনো স্পষ্ট স্মৃতি তার মনে ছিল না। সে ঘর থেকে বেরোতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। গম্ভীর গলায় বললাম, সায়াম, তোমার অফিসের বন্ধু শুভ্র কাল রাতে তোমাকে এই অবস্থায় কাঁধে করে বাড়ি নিয়ে এসেছে। ও নিজেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে পাশের ঘরে শুয়ে আছে। যাও, অন্তত মনুষ্যত্বের খাতিরে ওর একটু খোঁজ নাও। আমার কথা শুনে সায়াম এক তীব্র অপরাধবোধ ও লজ্জায় সংকুচিত হয়ে পড়ল। সে ধীর পায়ে শুভ্রর ঘরে গেল। শুভ্র ততক্ষণে কিছুটা সুস্থ বোধ করছিল এবং বিছানায় উঠে বসেছিল। সায়ামকে দেখে সে কিছুটা মৃদু হেসে বলল, কি রে, নেশার ঘোর কেটেছে? কাল রাতে তোর এই অবস্থার জন্য তোর মা কতটা মানসিক কষ্ট পেয়েছেন তা কি তুই বিন্দুমাত্র টের পেয়েছিস? সায়াম মাথা নিচু করে রইল। তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। দুপুরের দিকে যখন আমি খাবার টেবিলে খাবার দিচ্ছিলাম, সায়াম আমার চোখের দিকে তাকাতে পারছিল না। সে মনে মনে বুঝতে পারছিল যে সে মস্ত বড় ভুল করছে, কিন্তু ওই মরণ নেশার তীব্র টান তাকে কিছুতেই মুক্ত হতে দিচ্ছিল না। পরের দিন সকালে সায়াম যখন যথারীতি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, আমি ওর হাতে দুপুরের টিফিন বক্সটা তুলে দিলাম। অত্যন্ত আকুল হয়ে বললাম, সায়াম, আজ আর রাত করিস না বাবা, কাজ শেষ করেই সোজাসুজি বাড়ি চলে আসিস। আর ঈশ্বরের দোহাই, ওই বিষাক্ত জিনিসটা ছুঁয়েও দেখিস না, তোকে এই অবস্থায় দেখলে আমার বুকটা ফেটে যায়। সায়াম আমার হাত দুটো চেপে ধরে বলল, আচ্ছা মা, আমি কথা দিচ্ছি, আজ আমি আরো সব স্পর্শ করব না, তুমি একদম চিন্তা করো না। কিন্তু প্রতিশ্রুতির চেয়ে নেশার তাড়না ছিল অনেক বেশি শক্তিশালী। সায়ামের পক্ষে সেই কথা রাখা সম্ভব হলো না। সেদিনও সন্ধ্যা গড়িয়ে রাত নামলো,
কিন্তু সায়াম ফিরল না। আমি বারবার ওর নাম্বারে ফোন করতে লাগলাম, কিন্তু ও পাশ থেকে কোনো সাড়া মিলল না। রাত যখন 10টার কাছাকাছি, তখন ঠিক আগের নাটকের পুনরাবৃত্তি ঘটল। শুভ্র আবার সায়ামকে প্রায় অচেতন অবস্থায় ধরে নিয়ে এলো। এবার সায়ামের অবস্থা আগের চেয়েও শোচনীয়। সে নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেছে। এই দৃশ্য দেখে আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। আমার চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো। আমি সায়ামের কলার ধরে আর্তনাদ করে উঠলাম, সায়াম, তুই কেন আমাকে এভাবে জ্যান্ত কবর দিচ্ছিস? আমি তোর জন্মদাত্রী মা। আমার চোখের জলের